আমাদের সংগ্রাম চলবেই চলবে। যারা ঘুষ খাও তারা ঘুষ না খাও, পায়খানার থেকে বালতি এনে সমানে খাও। আমরা বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে চাই, স্বাধীনতা রক্ষা করতে চাই। পাকিস্তান আর কোনদিন বাংলাদেশের মাটিতে পাও দিতে পারবে না। এতকালই পারে নাই, ব্রিটিশ গভর্নমেন্ট পারে নাই। আমি দমন হই না। 1947 সালে উপমহাদেশকে ভাগ করা হয়েছিল প্রধানত ধর্মের ভিত্তিতে, কিন্তু সেই ভাগের পরপরই শুরু হয় আরেকটি দীর্ঘ অধ্যায়। 1947 থেকে 1971 নির্মম বৈষম্য, অবহেলা আর শোষণের অধ্যায়। সেই বৈষম্যের স্ফুলিঙ্গ থেকেই একদিন জ্বলে ওঠে দাবানল। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, বিজয়, স্বাধীনতা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটাই কি স্বাধীনতা? আচ্ছা, আপনার কাছে স্বাধীনতার মানে কি? আপনি আসলে স্বাধীনতা বলতে কি বোঝেন? আজ থেকে প্রায় 200 বছর আগে এক জার্মান মনীষী বলেছিলেন, মানুষের ইতিহাস মূলত 2 অক্ষে বিভক্ত, জালিম আর মজলুম। যেদিন মজলুম তার শিকল ভেঙে মুক্ত হবে, যেদিন জালিম মজলুমের দ্বন্দ্বের অবসান ঘটবে, সেই দিনে আসবে প্রকৃত স্বাধীনতা। ঠিক সেই দিন মানুষ তার অসীম সম্ভাবনাকে অনুভব করতে পারবে। কিন্তু আফসোস, আমাদের এই ভূখণ্ডে বহু নেতা এসেছেন, গেছেন। কেউ ক্ষমতায় গেছেন, কেউ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন, কিন্তু খুব কম জনই ভেবেছেন মজলুমের স্বাধীনতা নিয়ে, মজলুমের অধিকার নিয়ে। তবে একজন ছিলেন, হ্যাঁ, শুধুমাত্র একজন ছিলেন, যিনি শৈশব থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছেন মজলুমের পক্ষে, লড়াই করেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, লড়াই করেছেন তাদের রেখে যাওয়া জমিদার শ্রেণীর বিরুদ্ধে, লড়াই করেছেন আসামের লাইন প্রথার বিরুদ্ধে, চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করেছেন নিজেই দলকে। পিন্ডির গোলামির শিকল ভেঙে তিনি বলেছেন, এই মুক্তি দিল্লির দাসত্বের জন্য নয়। সময় গড়িয়ে ইতিহাসের পাতা থেকে যাকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, আজ আমাদের স্পেশাল এপিসোড তাকে নিয়েই, দি রেড মাওলানা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1976 সালের 16 মে বাংলাদেশের রাজপথে নেমে আসে লক্ষ লক্ষ মানুষ। গন্তব্য বাংলাদেশের উত্তর সীমান্ত চাঁপাইনবাবগঞ্জ। মিছিলের সামনে সাদা পাঞ্জাবি পরে হেঁটে চলেছেন 90 বছর বয়সী এক বৃদ্ধ নেতা। শরীর অসুস্থ, বয়স ভারী, তবুও পায়ে হেঁটে লং মার্চ। উদ্দেশ্য ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন। কিন্তু প্রশ্ন জাগে, দেশ তো স্বাধীন, তাহলে 90 বছর বয়সে এই লং মার্চের প্রয়োজন কেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু বছর পেছনে। একজন মানুষ যখন ছিলেন কেবল চ্যাকা মিয়া। গল্পের শুরুতে তিনি না ছিলেন মাওলানা, না ছিলেন ভাসানী, তিনি কেবল চ্যাগা মিয়া। 1980 সালের অবিভক্ত বাংলার পাবনায় তার জন্ম। সে সময় কলেরা ছিল মৃত্যুর আরেক নাম। চারিদিকে মৃত্যুর মিছিল। সেই মিছিলে চাগা মিয়া হারান তার মা, 2 ভাই আর একমাত্র বোনকে। বয়স 10-15 আগেই হারান বাবাকেও। শৈশবেই জীবন তাকে বানিয়ে দেয় এতিম। চাচা তাকে দত্তক নিলেও সেই আশ্রয় ছিল অস্থায়ী। শোনা যায় চাচা ছিলেন নির্যাতনকারী। সহ্য করতে না পেরে 1893 সালে ঘর ছাড়েন চ্যাগা মিয়া। পেটের দায়ে নামতে হয় কৃষি খেতে, দিনমজুরের কাজে। সেখানেই প্রথমবার তার চোখে পড়ে কৃষকদের উপর শতাব্দী প্রাচীন শোষণ। 1971 সালে 13 জানুয়ারি দৈনিক পয়গামে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছোটবেলা হইতেই আমার মনে দাগ কাটিয়াছিল সমাজের তথাকথিত খানদানিপনা। জমির পরিমাপে মানুষে মানুষের শ্রেণীভেদ আমি বরদাস্ত করিতে পারিতাম না। জমিদার মহাজনদের শোষণের পরিচয় যেদিন পাইয়াছিলাম, সেদিনই মনে হইয়াছিল গোটা সমাজ ব্যবস্থাটাকে দুমড়াইয়া নতুন কিছুর পত্তন করি। সেখান থেকেই শুরু মজলুমের পক্ষে দাঁড়ানোর লড়াই, মোল্লা থেকে রাজনৈতিক কর্মী। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এত সাহস এলো কোথা থেকে? উত্তর লুকিয়ে আছে তার শিক্ষা জীবনে। সিরাজগঞ্জ থেকে তিনি পাড়ি জমান দেওবন্দে দারুল উলুম মাদ্রাসায়। এই প্রতিষ্ঠান তখন সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। সেখানে তার সাক্ষাৎ হয় সাইকুল হিন্দ মাওলানা মাহমুদ হাসানের সঙ্গে। তিনি তখন হয়ে ওঠেন ভাসানীর ওস্তাদ। পরিচয় হয় মাওলানা আজাদ সুবহানির সঙ্গে, রেশমি রুমাল আন্দোলনের তাত্ত্বিক।
একদিকে পরহেজগার মুসলমান, অন্যদিকে মার্কসীয় চিন্তায় প্রভাবিত এক বিপ্লবী মন। সুবহানি বিশ্বাস করতেন শুধু আখেরাত নয়, দুনিয়ার মুক্তিও সমান গুরুত্বপূর্ণ। এই চিন্তায় ভাসানীর রাজনীতির ভিত গড়ে দেয়। 1974 সালে হুকুমতে রব্বানিয়া কি ও কেন প্রবন্ধে মাওলানা ভাসানী লেখেন, রাজনীতিতে যাই করি না কেন লক্ষ্য হবে শোষণমুক্ত সমাজ, বৃদ্ধ স্রোতে। এ আদর্শ নিয়েই তিনি একের পর এক অঞ্চলে কৃষকদের সংগঠিত করেন, জমিদারদের বিরুদ্ধে দাঁড়ান। রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, কিন্তু আদর্শকে কেউ থামাতে পারেনি। শেষ পর্যন্ত তিনি পাড়ি জমান আসামে। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ বাঙালি তখন আসামে আশ্রয় নিয়েছে। সেখানে চালু ছিল বৈষম্যমূলক লাইন প্রথা। এই লাইন প্রথার বিরুদ্ধে দাঁড়ান ভাসানী। দীর্ঘ 20 বছরের আন্দোলনের পর প্রায় 1 লক্ষ বাঙালির জন্য ভূমি বরাদ্দ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। 1924 সালের ভাষান্তরে বিশাল সম্মেলনের পর মানুষ তাকে রাখতে শুরু করে মাওলানা ভাসানী, জান ও জবান। পাকিস্তান রাষ্ট্র উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চায়, অথচ পূর্ব বাংলার মানুষ কথা বলে বাংলায়। ভাসানী জানতেন ভাষা মানে শুধু কথা নয়, ভাষা মানে অধিকার। 1952 সালে তিনি রাষ্ট্রভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। বাংলা ভাষার দাবিকে তিনি রাজনৈতিক সংগ্রামে রূপ দেন। 1950-এর দশকে তিনি ত্যাগ করেন নিজের হাতে গড়া আওয়ামী মুসলিম লীগ, কারণ ক্ষমতার সঙ্গে আপোষ, সাম্রাজ্যবাদী রাজনীতি আর স্বায়ত্ত শাসনের প্রশ্নে পিছু হটা। 1957 সালে তিনি গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ। বলেন ভোটের আগে ভাত। 1975 সালে উদ্বোধন হয় ফারাক্কা বাঁধ। বাংলাদেশে শুরু হয় পানির সংকট। 90 বছরের বৃদ্ধ ভাসানী হাসপাতালের বেড ছেড়ে রাস্তায় নামেন। 16 মে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে শুরু হয় লং মার্চ। তিনি বলেন, পিন্ডির গোলামীর শিকল ভেঙেছি, দিল্লির দাসত্বের জন্য নয়। 17 নভেম্বর 1976 ভাসানী চলে যান, কিন্তু তার লং মার্চ এখনো চলছে। যতদিন জালিম থাকবে ততদিন মাওলানা ভাসানী থাকবেন। প্রিয় শ্রোতা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ট্রুথ আনকভার্ড সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।